আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকারা। আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা উপন্যাস, বিষাক্তময় আসক্তি সিজন 2 দি ভিলেন, লেখিকা সুমাইয়া আক্তার মিমি। আপনারা হয়তোবা জানেন যে বিষাক্তময় আসক্তি উপন্যাসটা কত সুন্দর। ফার্স্ট সিজন যারা পড়েছে তারা বলতে পারবে এটা আসলে কত সুন্দর একটা উপন্যাস। আপনাদের জন্য আমি নিয়ে আসছি সিজন 2, যেটা লেখিকা নতুন আপলোড দেওয়া শুরু করেছে। তাহলে অবশেষে শুরু করি উপন্যাস বিষাক্তময় আসক্তি সিজন 2 দি ভিলেন, সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 1, ভয়েস বাই আরবি। ঘন কালো অন্ধকারে এলোমেলো হয়ে পিচঢালা রাস্তা ধরে দৌড়ে চলেছে এক কিশোরী মেয়ে। কপালে বড় একটা ক্ষত, যা থেকে চুইয়ে চুইয়ে রক্ত ধারা বেয়ে যাচ্ছে সারা মুখ বেয়ে। গলদেশ পেরিয়ে সেই রক্ত সাদা জামাটা লালচে রং ধারণ করেছে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে পেছনে আসতে থাকা দানবগুলোর দিকে দেখে নেয়, যাদের চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা। ধরতে পারলেই মৃত্যু অনিবার্য। ভয়ে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। কপালে তীব্র যন্ত্রণা, তার থেকেও বেশি শরীরে। অবশ হয়ে পড়তে পড়তে বাঁচে। আকাশের ভয়ঙ্কর গর্জন বলে দিচ্ছে আজ তাণ্ডব হবে প্রকৃতির বুকে। কি যে অসহনীয় পরিবেশ। আয়ু সোনা, এই ছোট ছোট পায়ে আর কত দৌড় করাবে? পড়ে গেলে আঘাত পাবে সোনা। আর দৌড়ায় না। পেছন থেকে এমন একটা বিশ্রী মন্তব্যে কিশোরী মন আরো মুচড়ে ওঠে। ভয়ে এইবার শরীর সামনে এগোয় না। পায়ে পা বেঁকে মুখ থুবড়ে পড়ে কংক্রিটের রাস্তায়। শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে ঘা হয়ে গেছে। অস্পষ্ট স্বরে আহ বলে চিৎকার দেয়। বলেছিলাম না ব্যথা পাবে? সোনা, কেন দৌড় করালে? ভয়ে ভয়ে মেয়েটা সামনের লোকগুলোকে দেখতে লাগলো। কম করে 10-12 জন হবে। তাদের মাঝ থেকে দেখতে লম্বার মতো চিকন গড়নের শ্যামপুরুষটাকে দেখে ভয়ে মুখ চেপে ধরে। হেসকাতে হেসকাতে পেছাতে থাকে। সকলের মুখে ভয়ঙ্কর হাসি। তাকে কবজা করতে পেরে মুখে শয়তানি হাসি লেপ্টে আছে। শ্যামপুরুষটার কুৎসিত হাসিটার পরিবর্তন হলো। গলার মোটা রূপার চেনটা নাড়াতে নাড়াতে মেয়েটার পাশে বসে পা টেনে নিজের দিকে টেনে আনে। ভয়ে এবার উচ্চস্বরে চিৎকার করে কাঁদতে লাগে মেয়েটা। এতে কারোর মাথা ব্যথা নেই, সকলেই উৎসুক জনতা। হঠাৎ চুলের মুঠি শক্ত করে টানে অসহায় মেয়েটার ছটফট করে। কোথায় পালাচ্ছ আয়ুষোনা? ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন শান ভাই। হু-হা করে হাসির রোল পড়ে যায় চারিপাশ থেকে। কি ভয়ঙ্কর হাসি! হঠাৎই গালে ঠাস ঠাস করে বেশ কিছু থাপ্পড় পড়তেই মেয়েটা নেতিয়ে পড়ে। সে অবস্থায় শ্যামপুরুষটার চুলের মুঠি টেনে বলে, আমার থেকে পালাবি আয়ুষোনা? ভুলে যাচ্ছিস তোর বাপ মায়ের পরিণতি কি হয়েছিল? এখন তোর পালা সোনা। বলে পেছনে ঘুরতে একজন দানব আকৃতি পুরুষ দাঁত কেলিয়ে চকচকে একটা ছুরি এগিয়ে দিল। হাতে তুলে নিতেই মেয়েটা ভয়ে ছটফট করতে যায়, কিন্তু পুরুষালী শরীরের সাথে পেরে ওঠে না। হঠাৎই দূরে ভয়ঙ্কর এক বাজ পড়ল। ভয়ে এইবার দিশেহারা মেয়েটা। চকচকে ছুরি থেকেও বাজ পড়ার ভয়ে মেয়েটা কুঁকড়ে ভরাট কণ্ঠে বলল, ছাড়ো, ছাড়ো। দূরে বাজ পড়েছে, মায়ের কষ্ট হচ্ছে। রক্ত, কত রক্ত! আল্লাহ, রক্ত, কত রক্ত! আয়ু, এই আয়ু, কি হয়েছে আম্মু? এই আয়ু। হঠাৎ ধরফরিয়ে ওঠে, আশেপাশে তাকিয়ে বড় বড় করে তাকায়। শরীর ঘেমে জুবুথুবু অবস্থা। শরীরে থরথর করে বড় বড় নিঃশ্বাস নিয়ে পাশে থাকা মেয়েটা নিঃশ্বাস নিতে থাকে। পাশে থাকা মেয়েটা ছুটে যায় টেবিল থেকে পানি নিতে। নিয়েই ফিরে আসে। পানি এগিয়ে গাল আঁকড়ে ধরে খেতে ইচ্ছা করে। শোনে না। এখনো একইভাবে তাকিয়ে হাঁপাচ্ছে। পানি খেয়ে নেয় ও। ইস, মুখটা শুকিয়ে গেছে, হা কর। ধীরে ধীরে পানিটুকু খেয়ে নেয়। চারিপাশে ভালো করে পরখ করতেই মনে পড়ে এটা কাশ্মীর, বাংলাদেশ নয়। ভুল করে একটু লাইট অফ বন্ধ করতেই তোর এই অবস্থা আয়ু। এমন অবস্থা হলে তো এই পাহাড়ি রাস্তায় তোর জন্য জেনারেটর আনতে হবে। আয়ানা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলে কপালের ঘামটুকু কাপা হাতে মুছে নেয়। স্পষ্ট স্বরে বলে, ভোর হয়নি টুটুলদি, এখনো আধার কাটবে কখন? হাই তুলতে তুলতে আয়ানার পাশে বসে, তাকে ইশারা করে কোলে শুতে। মেয়েটা চুপটি করে শুয়ে পড়ে। তুলতুল মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আজকে 1 সপ্তাহ ধরে তুই এই ভয়ঙ্কর জায়গা থেকে এসেছিস। ওই দিন যদি তুই পালাতে না পারতি তাহলে কি যে হতো? ভয়ে আরো লেপ্টে যায় আয়ানা। ফর্সা মুখে ফোলা ফোলা গালের মেয়েটাকে ছোট পাতলা চকলেট কালারের ঠোঁটের মেয়েটাকে জীবন্ত পুতুল মনে হয়।
একবার দেখলে বারবার দেখতে মন চায়। মুখে এখনো বাচ্চা বাচ্চা আদল। বয়স কতই বা হবে? এই যে ডিসেম্বরের ৩১-এ ১৭তে পড়বে। কিন্তু এই বয়সে মেয়েটা জীবনের প্রায় ৮০ ভাগ দেখে নিয়েছে। তার এই ডাগর ডাগর চোখের সবচেয়ে বড় আকর্ষণ বড় কুচকুচে কালো মণি। এতেই যেন হাজারো মায়া। সে মায়াবী চোখ দুটো সাক্ষী ছিল প্রিয় মানুষদের নিথর দেহের। আফসোস করে তুলতুল সেই মুখে হাত বুলিয়েছে। ইস, এই মুখ দেখলে তো শত্রুরও মায়া হওয়ার কথা। ভোর হতে অনেক দেরি আয়ু, একটু ঘুমিয়ে নে। ভাত খাবি? মাথা নাড়িয়ে না বলে আর একটু শরীর ঘেঁষে চোখ বুজে নেয়। জানলা ভেদ করে শীতল হাওয়া ঢুকছে ঘরে। কাশ্মীরের এই শীত কুয়াশা লেগেই থাকে। মেয়েটা আভাস করতে মেয়েটার অভ্যাস করতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। এমনই ঠান্ডার সমস্যা থেমে থেমে কেসে যাচ্ছে। ফর্সা নাকটা তুলতুল টেনে দিয়ে বলে, ভোর হলে নামাজ পড়ে আবার ঘুমাবি। তোর ঝুনঝুনিকে নিয়ে ঘরের বাহিরে পা দিলে মাকে বলে পায়ের কাঠের বাড়ি দিতে বলবো। মুখ কুঁচকে ওঠে আয়নার। তুলতুলের হাত সরিয়ে নাক ডলতে বলে, ঝুনঝুনি না ওর নাম, ওর নাম মিল্কি দি। তুমি দেখোনি আমার খরগোশটা কতটা ফর্সা? হ্যাঁ, তোর মতো, তোর খরগোশের বাচ্চা। আস্তে আস্তে পেয়ে গেলি তাকে। বললি না তো কোথা থেকে আনলি? আয়ানা হাত সরিয়ে সোজা হয়ে বসে, মুখে হাসি ফুটিয়ে বলে, তোমাদের বাড়ির পূব দিকে যে জঙ্গলটা আছে না, ওইখানে। কি জানি নাম ওটার? তুলতুলের হাসি উবে গেল। ভীতু মুখে বলল, গাবরাতুল গাবা। শুনে আয়ানা ফটফট করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই ছিল। আশেপাশে ওর আম্মি ছিল না, তাই তুলে নিয়ে এসেছি আমার সাথে। ভীতু তুতুল আয়ানার হাত ধরে ভীতু চাপা স্বরে বলল, কি করেছিস তুই? ওই গাবারাতুল গাবায় কেন গিয়েছিস? এটা একটা নিষিদ্ধ জঙ্গল এই এলাকার। না না, কাশ্মীরের কেউই ওই জঙ্গলে পা মারায় না। ভীতু আয়ানা জানতে চায়, কেন? ওটা খানদের জায়গা, শুধু তারা ব্যতীত কারোর যাওয়ার অনুমতি নেই। আর ওটাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটে। আর ওখানে খানদের নিষিদ্ধ জায়গা মানে মৃত্যুপুরী। তুই কি বোকা? কেন গেলি? ভয়ে এতটুকু হয়ে যায় মুখ। ভয়ে তুতুলের হাত আঁকড়ে ধরে বলে, আর যাব না। কেউ দেখেছে তোকে যেতে? মাথা নাড়িয়ে না বলে, মানে দেখেনি। সন্তুষ্টির নিঃশ্বাস ফেলে তুলতুল। মাথায় হাত বুলিয়ে ঝুরানো স্বরে বলে, আর যাস না। বুঝানোর স্বরে বলে, আর যাস না। এটা কাশ্মীর, বাংলাদেশ থেকেও কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর। এখানে সবকিছুতেই ভয়। আর ওই যে বললাম খানদের কথা, ওরা হচ্ছে কাশ্মীরের বাদশা। এদের কথা ছাড়া এখানে কিছুই হয় না। ওদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না। তাদের আদেশে বাহিরের কিছু করা মানে মৃত্যু। ভয়ে তুলতুলের হাত আঁকড়ে ধরে। এতটা ভয়ঙ্কর? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তুলতুল। হাত বাড়িয়ে তাক করে সেদিকে তাকায় আয়ানা। সাঁইগিরি পাহাড়ের উত্তর পাশে তাদের চাঁদের হাট। কুঠির এই পূর্ব পাশে বেশ কনেকটা দূরে গাবাজাতুল গাবা। অন্ধকারে কেমন ভয়ঙ্কর দানবের মতো দেখতে। ভয়ে মুখ লুকিয়ে নেয়। মনে হচ্ছে জঙ্গল থেকে অসুরেরা ছুটে এসে ঘাড় মটকে দিবে। এমনিতে এক ভয়ঙ্কর অতীতের পর ভয়ঙ্কর অন্ধকার, বজ্রপাত আর রক্তে তার ভয়াবহ ভীতু। তুলতুল তখনও গাবারাতুল গাবার দিকে তাকিয়ে। নামের মতো রহস্যময়। কুয়াশাচ্ছন্ন এই জঙ্গল ভেতরে কতটা গভীর আর ভয়ঙ্কর এখান থেকে কেউই জানে না। খানদের কেন সবাই ভয় পায় দি? ওরা কি রাক্ষস নাকি যে খেয়ে ফেলবে? মুখ চেপে ধরে আয়াত মুখ চেপে ধরে আটকে ওঠে তুলতুল। ফিসফিসে বলে, এখানে তাদের রাজত্ব চলে। শুধু এখানে নয়, পাকিস্তান বাদেও বাংলাদেশ এবং বিভিন্ন দেশগুলোতে এরা রাজ করে এসেছে যুগের পর যুগ। আমি বলে খান বংশের শাসনামল যুগ যুগ ধরে চলে এসেছে। কেউ সরাতে পারেনি এবং এতটাই ভয় পায় তাদের যে কেউ সাহসও করেনি। আর কাশ্মীরের সকলে খান বংশ বলতে পাগল। যেমন ভয় করে তেমন তাদের জন্য জান দিতে দ্বিধা করবে না। এখানে আইন খুব কঠিন। মুসলিমদের আত্মহত্যা নিষেধ। শুধু মরতে চাস তাহলে একটু খান বংশের বদনাম জনসম্মুখে প্রকাশ করবি। তাহলেই হয়ে যাবে। নিলাম ভ্যানির নিলাম নদীতে তোর রক্ত ভেসে যাবে। এতটা ভয়ঙ্কর এরা? আয়না বড় বড় আয়ানা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। হেসে ওঠে তুলতুল। গাল টেনে বলে, তার চেয়েও প্রভাবশালী রাজা এরা।
গরু কাটার মতো মানুষ কাটে। এখানে ভুলের শাস্তি মৃত্যু। যত ধরনের কালো বিজনেস থেকে শুরু করে সবকিছুই এরা করে। এমনি এমনি তো আর ধন সম্পদের পাহাড় বানায়নি। কাশ্মীরের কিংয়েরা গ্রাম শহরের প্রতিটা ঘরে ঘরে এক একজন হলেও খান বংশে কর্মরত থাকতে হয়। যেমন আমাদের ঘরে আম্মি আর আব্বু, তেমন প্রতিটা ঘর থেকে খান বংশের জন্য কাজ করে থাকেন। ছেলে না হলে মেয়ে, মেয়ে না হলে তার বাবা মা, কাউকে না কাউকে যেতে হয়। ভাইয়ার বয়স তখন 20, তখন ভাইজানের যাওয়ার কথা, কিন্তু পূর্ব থেকে আম্মি আব্বু কর্মরত থাকায় ভাইজানকে পড়তে শহরে যেতে দেন বড় হুজুর। বলতে গেলে কাশ্মীরের সকলে দাসত্ব করে এদের। যার প্রতি নির্দয় হয় তার মৃত্যু যে কতটা ভয়াবহ ভাবে দেয় তা ভাবতেই শরীর কেঁপে ওঠে। আয়ানা জানতে চায়, বড় হুজুরটা কে? ইমরান খান। সে তো এখানকার মাথা, খান বংশের মালিক। পরে আস্তে আস্তে জানতে পারবি। এখন ঘুমাতো, আমার কাল কলেজ আছে, খুব ঘুম পাচ্ছে। আয়ানা আরো অনেক কিছু জানতে চায়, কিন্তু তুলতুল ততক্ষণে তাকে ঠেলে ঠুলে শুয়ে দিয়ে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তবুও কবুতরের বাচ্চার মতো আয়ানা টুকুস টুকুস চোখে তাকিয়ে থাকে। সবাইকে এত সাহায্য করে, খাবার জোগাড় দেয়, কাজ দেয়, তাহলে ভয় কেন পায় তাদের? তারা তো ভালো মানুষ, তাই না? কালো বিজনেস করলে বা শাসন করলে কি মানুষ মানুষ মারে? নাকি নিশ্চয়ই খারাপদেরকে মারে। সব ভালো ভালো হয় না, কিছু ভালো ভয়ঙ্কর হয়। ঠিক তেমনই এই স্বর্গে একটা রাক্ষস আছে, যার ভয়ে বুড়ো থেকে জোয়ান আর জোয়ান থেকে শিশু সকলে ভয়ে থরথরে কাঁপে। কে সে? খানের পুত্র, ইরফান খান। আয়ানার বুক মুচড়ে ওঠে। ইরফান খান? নামই তো ঝড়। এত কঠিন আর রাজকীয় নাম কেন? নামের মতো ভয়ঙ্কর বলে। তুলতুল ধীর কণ্ঠে বলে, জীবনে তার সামনে না পড়া মানে আরো কয়েকশো বছর বাঁচার হায়াত লাভ করা। আয়ানা শোনে কিন্তু প্রশ্ন করে না, চোখ বুজে কিছু সময় যেতে ঘুমিয়ে যায়। তুলতুল বেশ কিছু সময় সে ঘুমন্ত মুখ দেখে। দোয়া করি আয়ু, ভবিষ্যৎ তোর উজ্জ্বল হোক। যা পিছু ফেলে এসেছিস তা থেকে ভবিষ্যতে মুক্তি পাক। আজাদ কাশ্মীর তোকে আজাদি দিক। একটা মুক্ত পাখির মতো সুন্দর হাসিখুশি জীবন হোক। আল্লাহ জানে আর কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তো ছোট জীবনে না আসুক। আয়রা আহমেদ আয়ানা, বাবা জায়েদ আহমেদ আর মা শীতল আহমেদ এর একমাত্র মেয়ে। জন্ম বাংলাদেশে, কিন্তু পরিস্থিতি তাকে কাশ্মীরে এনে ফেলেছে, তার মনির কাছে। হ্যাঁ, এই কাশ্মীরের এই চাঁদের হাট কুঠিরটা তার খালামণি ইয়াসমিন জামান আর তার আঙ্কেল আতাউর জামানের। দুজনের খান বংশে কাজ করে। আয়ানার খালাতো বোন সাইরা জামাত তুলতুল কলেজে শেষ বর্ষে, এবং বড় খালাতো ভাই শাহেদ জামান শহরের ইউনিভার্সিটিতে পড়ে। ভোরের আলো ফুটতে বেশ দেরি, এখনো ঘুটঘুটে অন্ধকার। কুয়াশা ঢাকা কাশ্মীরে সকালে কাঁথা লেপে মুড়িয়ে গভীর ঘুমে সকলে। হঠাৎ গাবারাতুল গাবা ঘন কালো জঙ্গলে আলোর ঝলকানিতে সব ফকফকে থাকতে শুরু করে। আওয়াজ তুলে বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে জঙ্গলের ভেতরে। সেই আলোয় দেখা যাচ্ছে একটা মানুষ তার প্রাণপণ রক্ষা করে দৌড়ে চলেছে নিজের জীবন বাঁচাতে। পেছনে মৃত্যু, সে মৃত্যু থেকে বাঁচার আকাঙ্ক্ষা। মানুষটা থরথর করে কাঁপছে, কিন্তু পেছনে আজ স্বয়ং কাশ্মীরের বাদশাহ ইরফান খান পড়ে আছে। তার থেকে কি মুক্তি আছে? নেই, নেই তো। ইরফান খান তো দয়ামানবহীন এক হিংস্র পুরুষ, যার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কারোর মুক্তি নেই। হঠাৎ পেছন থেকে কিছু বিঁধে যেতেই বুকে লোকটা মুখ থুবড়ে পড়ে। শা শা শব্দ তুলে আসা গাড়িগুলো লোকটার পড়তে দেখে থেমে যায়। এক এক করে নেমে আসে কালো পোশাকধারী অসংখ্য গার্ড, ছড়িয়ে ছিটিয়ে আটকে দেয় সেই আঘাতপ্রাপ্ত লোকটাকে। বেশ পড়ে এসে থামে একটা পুলিশের গাড়ি, যা থেকে পুলিশ অফিসার মির্জা কাদের নেমে আসে আর তার সহযোগীদের নিয়ে। ভয়ে বারবার কপাল মুছে যাচ্ছে রুমাল দিয়ে। আজকে রক্ষা নেই। পড়ে থাকা লোকটা ভয়ে যান যায় যায় অবস্থা। ওই অবস্থাতে হাতড়ে হাতড়ে উঠতে চায়। হঠাৎ শান্ত জঙ্গলে ভেসে আসে উম উম হুম উম হুম লোকটা। ভয়ে লোকটা এলোমেলো হয়ে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে না দিশাহারা হয়ে পড়ে।
হঠাৎ গোল করে থাকা গার্ডগুলো সরে মাঝে রাস্তা করে দেয়। সেখান থেকে হেঁটে আসে এক মানব। প্রথমে চোখে যায় কালো রঙের দামি জুতো জোড়ায়, অতঃপর কালো পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটার দিকে। পাঞ্জাবির বুকের কাছটায় চেইন সিস্টেম দেওয়া, বেশ সুন্দর দৃশ্যমান। লম্বায় 6 ফিট ছুঁই ছুঁই, আর হলদেটে গড়নের সুদর্শন পুরুষটা দেখতে যতটা সুন্দর তার ভেতরটা ততটাই হিংস্র। তার জন্যই হয়তো কবি বলেছেন, সুন্দর খুব ভয়ঙ্কর হয়। ইরফান খান। হ্যাঁ, এই সেই ইরফান খান যার ভয়ে সম্পূর্ণ কাশ্মীর থরথর করে কাঁপে, যার বেড়াল চোখের ভয়ঙ্কর দৃষ্টি থেকে কেউ নিস্তার পায়নি। বাঁকা হেসে ইরফান সামনে থাকা লোকটা থরথর করে কাঁপা লতিফ সিদ্দিকের দিকে তাকায়। হাঁটু ভেঙে অ্যাটিটিউড নিয়ে বসে, ঘাড় দুটো দুদিকে মুড়িয়ে বলতে শুরু করে, কি লতিফ সিদ্দিক, আমার খেয়ে আমার শহরে থেকে আমার জিনিস উধাও করার ধান্দা? হুম, শরীরে খুব চর্বি জমেছে, ভেবেছিলে ইরফান খান জানবে না? কয়েকটা মাল এদিক সেদিক হলে হয়তো। লতিফ সিদ্দিক ইরফানের পা আঁকড়ে ধরে আহাজারি করে ভয়ের সঙ্গে বলে, মাফ করুন হুজুর, আল্লাহর দোহায় মাফ করুন, ভুল হয়ে গেছে, আর হবে না। হঠাৎ ইরফানের মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়, হিংস্র বাঘের মতো বুকে লাথি মেরে হুঙ্কার দিয়ে ওঠে। পাশ থেকে একজন গার্ড বড় একটা রামদা দিতেই ইরফান লতিফ সিদ্দিকের বুকে লাথি মেরে চেপে গলায় দা দিয়ে জবাই করতে থাকে। লতিফ ছটফট করতে করতে চাইছে, দুজন হাত পা চেপে ধরে আছে তার। শরীর থেকে গলা আলাদা করে ক্ষান্ত হয় ইরফান, হাতে দাটা ছুঁড়ে ফেলে শরীরের রক্তে মুছতে মুছতে দাঁত কিরমির করে। ইরফান খান মাফ দেয় না মৃত্যুকে, গাদ্দারির শাস্তি শুধু মৃত্যু। সুব্বুর সুব্বু ছুটে এসে হাঁটু গেড়ে মাথা নত করে বলে, জি ছোট হুজুর। ইরফান রক্তে মাখামাখি শরীরে হাত বাড়াতে একজন গার্ড সিগারেট এগিয়ে দিতেই সেটা টানতে টানতে বলে, আমার মাল পাকিস্তানের বাহিরে যাওয়ার আগে সব কটাকে কেটে মাল নিয়ে আসবি। জি হুজুর। হাসে ইরফান, রক্তমাখা জবজবে শরীর, কি ভয়ঙ্কর লাগছে তাকে। অফিসার মির্জা কাদের ও তার সহকারী থরথর করে কাঁপছে, আজ নতুন জয়েন করেছে। এসে ইরফান খানের ভয়ঙ্কর দাবানলের মুখোমুখি হতে হয়েছে। ইরফান নিজের গাড়ির দিকে যেতে যেতে কাদেরের কাছে এসে থামে যায়। এতে লোকটা নিজের প্যান্ট ভিজিয়ে দেয় ভয়ে। বিপির রোগী ডায়াবেটিসে সবসময় বিষ বেরিয়ে থাকে। ইরফান তার অবস্থা দেখে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। এই পোশাকটা আপনাকে মানাচ্ছে না মির্জা কাদের, এক কাজ করুন, পোশাকটা খুলুন। জি হুজুর। ভয়ে ভয়ে ইরফান ভয়ঙ্কর চোখে তাকাতে একজন গার্ড পায়ে লাথি মেরে ইরফানের সামনে হাঁটু মুড়ে বসিয়ে দেয়। থরথর করে কাঁপতে থাকা শরীরটা পড়ে যেতেই কেঁদে ওঠে বয়স্ক কাদের। এখানে আসার আগে আমার সম্পর্কে ক্লাস করে আসা উচিত ছিল অফিসার। খুব দুর্বল ছাত্র আপনি, আর দুর্বল লোক ইরফান খান পছন্দ করে না। খুলছি হুজুর। ইরফানের চোখে হাসে, নতুন একটা সিগারেট এগিয়ে দিতে দিতে টান দিতে দিতে থাকে। মির্জা কাদের মাথা নিচু করে একের পর এক নিজের সহযোগীদের দিকে দেখে মাথা নিচু করে চোখ বুজে ধীরে ধীরে শ্বাস নেয়। মির্জা কাদের বাংলাদেশি, ইরফান খান সম্পর্কে জানে, কিন্তু এই ভয়ঙ্কর পুরুষটা সম্পূর্ণটা জানে না। এতেই বিপত্তি ঘটে। প্রথম কেস ইরফান খানের গুদামের, তাতেই লোকটা ফেঁস হয়ে গেল, তাতেই লোকটা ফেল করলো। হায় আল্লাহ। কাঁপা কাঁপা হাতে শরীর থেকে শার্ট অতঃপর বেল্ট খুলে কেঁদে ওঠে। প্যান্ট খুলে যেতেই ইরফান পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, আমার টাকায় সংসার চলে আর আমার কাজেই গাফিলতি করেন। ভেরি ব্যাড অফিসার, ভেরি ব্যাড। এই জব আপনার কোনো প্রয়োজন নেই। এর থেকে ভালো রাস্তার উপর উলঙ্গ হয়ে ভিক্ষা করেন, কোনো কষ্ট নেই, বিন্দাস জীবন। মাথা নিচু করে কাঁপছে মির্জা কাদের, ভয়ে কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। ইরফান চলে যেতে মাটিতে ভয়ে ঠাস করে পড়ে যান, সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। জীবনের সবচেয়ে বড় বাজে অভিজ্ঞতা। কত চুরামি করে এই চাকরি পেল, তাতেও ভাটা পড়ল। সকালের কড়া রোদ চোখে পড়তেই আয়না নড়ে চড়ে ওঠে, হাই তুলতে তুলতে বিছানা থেকে নিচে নামে। তুলতুল দৌড়ে আসে। আয়না চোখ পিটপিট করে তাকাতেই তুলতুল উৎসাহ নিয়ে বলে, আয়ু, পরিপাটি হয়ে একটা সুন্দর জামা পরে নে তো।
চোখ ডলে তাকায় আয়ানা। কেন দি, কোথাও যাব? খানবাড়িতে। ভয় পায় মেয়েটা। কাল তো শুনেছিল খানবাড়িতে কতটা ভয়াবহ, তাহলে আজ কেন খুশিতে সে ভয়ঙ্কর বাড়িতে যাবে? সে প্রশ্ন করতে যাবে এর আগে তুলতুল ঠেলে ঠুলে তার একটা সাদা ফ্রক সমেত আয়নাকে গোসলে পাঠিয়ে দেয়। এখানে খুব ভোরে গোসল সারতে হয়, আর কোনো গুরুত্বপূর্ণ দিন হলে তো কথাই নেই। আয়না বিনা প্রশ্নে কিছু সময়ের ব্যবধানে গোসল সেরে বেরিয়ে আসে। নিজের পা সমেত চুলগুলো ছেড়ে দেয়। থমকে যায় তুলতুল। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। হাসে আয়ানা। মিররের সামনে বসতেই তার চুলগুলো সাদা কার্পেটে গড়াগড়ি খায়। বয়সের তুলনায় মেয়েটার চুলগুলো বেশি বড়। লম্বায় ৫, চিকন গড়নে ফর্সা মেয়েটাকে প্রথম দেখাতেই পরী বলে কেউ ভুল করবে। মায়া মায়া দিক থেকে একটা বাঙালিদের মতো হলেও গায়ের রং বিদেশির মতো ফর্সা। আয়ানার মা শীতল আহমেদ ছিলেন একজন বিদেশি নারী, তাই সেও মায়ের ফর্সা ত্বক পেয়েছে। কিন্তু চোখ, নাক আর ব্যতিক্রম ঠোঁটের কালার কার পেয়েছে আল্লাহ জানে। ছোট থেকে আয়নার চুলের শখ, তাই বড় হতেই সেই চুল জমিন ছুঁই ছুঁই। তুলতুল আয়ানার কোণার আঙুল কেটে হালকা কামড় দেয়, পেছনে কালি লাগিয়ে দিয়ে বলে, খারাপ নজর অশুভ দৃষ্টি থেকে দূরে থাকুক আল্লাহ, সকল খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখুক তোকে। খিলখিল করে হাসে আয়ানা। সময় নিয়ে চুল শুকিয়ে চুল বেঁধে ঘোমটা টেনে নেয়। দেখতে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। মণি আঙ্কেল কোথায়? সকাল সকাল কাজে গিয়েছে। আজকে তো খানবাড়িতে এলাহি ভোজ। তুলতুলের কথা ভ্রু কুঁচকে আসে আয়ানার। প্রশ্ন করে, কিসের ভোজ? তুলতুল আয়ানার মুখটা ঢেকে দিতে দিতে বলে, সুন্দর মতো পরিপাটি করে নিজেকে ঠিকঠাক করে দরজায় তালা ঝুলাতে ঝুলাতে বলে, আজকে খানের একমাত্র ছেলে ইরফান খানের জন্মদিন। দেখতে দেখ কত মানুষ যাচ্ছে। আয়ানা উৎসুক হয়ে দৌড়ে আসে। মানুষের ঢল দেখতে দেখতে অবাক গলায় বলে, এলাকার সব মানুষ খানবাড়িতে যাবে? তুলতুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, হাত আঁকড়ে ধরে হাঁটতে লাগে। আদেশের সুরে বলে, একদম চাতক পাখির মতো থই থই করবি না। যেখানে সেখানে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে গর্দান নিবে। ভীতু আয়ানা মুখ ছোট করে, না, না যাই দি, ভয় করছে, যদি ভুল হয়ে যায় আমার থেকে, আমার ভয় করে। তুলতুল দীর্ঘশ্বাস ফেলে, বলে, যেতে হবে। খানবাড়ি থেকে ডাক এলে নাকচ করা যাবে না। কি বললাম কাল সারারাত? আমার সঙ্গে লেগে থাকবি, নড়বি না। তাহলে মিল্কিকে নিয়ে যাই, ও একা একা কি করবে? তুলতুল কিছু ভেবে মাথা নাড়ে, আচ্ছা। হেসে আয়ানা বাচ্চাদের মতো দৌড়ে ঘরের তালা খুলে ঝুড়ি থেকে মিল্কি নামের খরগোশ বাচ্চাটাকে তুলে নেয়। আওড়াতে লাগে, রাক্ষসপুরীতে নিয়ে যাচ্ছি মিল্কি, একটা রাক্ষসের জন্মদিন। ২৮ বছরের বুড়োর নাকি জন্মদিন। চল তোকে নিব, দুটো আপেল খেতে পারবি। কি রায়? উচ্চস্বরে ডাকলো তুলতুল। আয়ানা ছোট পায়ে বড় কদমে এগিয়ে আসে, চলো। ভীতু হলো আয়ানা। গতকাল খাল বংশের শাসন সম্পর্কে অনেক শুনেছে। আজকে একটু দূর থেকে দেখে আসবে, তা নিয়ে ভয় এবং উত্তেজনা দুটোই কাজ করছে। কিন্তু মন যেমন খসখস করছে ভয়ে। মনে হচ্ছে তার জীবনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আয়ানা বুঝতেই পারল না তার ছোট জীবনে পুনরায় ঝড় বইতে চলেছে। যে ঝড়ে এবার আয়ানা নামের কোনো অস্তিত্ব থাকবে না। যে রাজ্যের দিকে সে মেপে মেপে পা ফেলছে, তা তার জেলখানা হতে চলেছে। তার খাঁচা, যেই খাঁচার মালিক অন্য কেউ নয়, যার খাঁচার মালিক অন্য কেউ। আয়না যদি বুঝতে পারতো কতটা ভয়ঙ্কর তার জীবনে হতে চলেছে, তাহলে তো বাংলাদেশ থেকে পালিয়ে এতদূর কাশ্মীরে আসার চেয়ে সে বাংলাদেশের অন্ধকার কক্ষে বন্দি পছন্দ করত। এক ভয়ঙ্কর জীবন থেকে আর এক ভয়ঙ্কর জীবনে নতুন মোড় তার, সে কি বুঝতে পারল না? সবার কাছে কেমন লেগেছে আয়ানা ও ইরফানের নিয়ে গঠিত উপন্যাস বিষাক্তময় আসক্তি সিজন 2? অবশ্যই জানাবেন, এবং উপন্যাসটাকে কন্টিনিউ করবো কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ।